الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শকবৃন্দ, আজ নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের পক্ষ থেকে এই ওয়াকফ সম্পত্তি এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে এই লাইভ সেশন আয়োজন করা হয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিল একটি ট্রাস্ট এবং একটি কিছু সংখ্যক উলামা এবং লয়ারদের দ্বারা সংগঠিত একটি গ্রুপ, যার উদ্দেশ্য হলো শরিয়া সম্পর্কে যে বিভিন্ন সংঘর্ষ আসে এই উম্মতের উপর, সেগুলো সম্পর্কে এই উম্মতকে সজাগ করা, জাগ্রত করা, অবগত করা এবং সেই ব্যাপারে কিছু স্টেপ নেয়া। তো ওয়াকফ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ওয়াকফ সম্পত্তি যথেষ্ট রয়েছে এবং যেগুলো যদি প্রপারলি ইউটিলাইজ করা হয় তাহলে এই উম্মত অনেক লাভবান হবে। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে বর্তমান গভর্নমেন্ট এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে এই উম্মতের যে একটা সম্পদ রয়েছে, ওয়াকফ সম্পদ রয়েছে, সেগুলোর উপর হস্তক্ষেপ করতে চাইছে। তো ওয়াকফ সম্পর্কে আমরা সাধারণ মানুষ খুব বেশি অবগত নই, বা ওয়াকফ সম্পর্কে যে সমস্ত আইন রয়েছে সে ব্যাপারেও আমরা খুব একটা অবগত নই। তো আমাদের এই আজকের আলোচনার উদ্দেশ্য হলো যে ওয়াকফ সম্পর্কে আমরা জানবো, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি সে ব্যাপারে আলোচনা হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বরিষ্ঠ গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, এবং তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের চিফ অ্যাডভাইজারও। তাছাড়া তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডেরও সদস্য। আমাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আবু ইউসুফ চৌধুরী সাহেব, গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট, এবং তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের সভাপতি। তো আমি তাড়াতাড়ি এই সবার কাজ আরম্ভ করছি। তো আমাদের সামনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব রয়েছেন। উনি তার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে মূল্যবান কথা আমাদের সামনে তুলে ধরবেন। তো তার আগে আমি মুফতি আবু সুফিয়ান সাহেবকে অনুরোধ করছি যে কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে তিনি যাতে আমাদের সবার কাজ আরম্ভ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের সামনে তুলে ধরবেন। তো তার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. ধন্যবাদ মৌলানা আবু সুফিয়ান সাহেব। তো আমি কোনো প্রকার বিলম্ব ছাড়াই অত্যন্ত সম্মানের সাথে আমি অনুরোধ করছি বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকে, তিনি যাতে ওয়াকফ এবং ওয়াকফ প্রপার্টি এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 সম্পর্কে মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরেন। স্যার, মাইকটা অন করে নেন। শুনতে জি জি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা প্রবলেম নেই এখন। No sir, your voice is clear. আচ্ছা, Yes. বেসিক্যালি আমরা ওয়াকফ সম্পর্কে অনেক সময় আমরা অবগত না যে ওয়াকফটা কি, এটা কোন জায়গার মধ্যে আমাদের হওয়া হয়। 1937
প্রোটেকশন অ্যাক্ট এটার মধ্যে পড়ে কিনা। প্রথমত হইছে যে অফ সম্পত্তিটা হইছে এটা কোনো ইট বিলংস টু নো বডি, কোনো মানুষের, মুসলমানের নাই, হিন্দুর নাই, কোনো ব্যক্তিগত ABCD নাই। ইট বিলংস টু মানুষের খোরা কিতার লাগে, ইট কমপ্লিটলি বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ। মালিক হইল অলমাইটি আল্লাহ মালিক। এই যে বেসিক কনসেপ্ট যেগুলো আমরা অনেক সময় হরি কিতা যে অফ হরি সম্পদে দিয়া আমার নিজের ফ্যামিলি চলতো, এই চলতো সেই চলতো, এভাবে হরি। অফ দুই প্রকারে, একটা হইল অফ ফলাল আওলাদ, এটা হইল অফ ফি সাবিলিল্লাহ। অফ ফি সাবিলিল্লাহ যেটা, এটা পিওরলি চ্যারিটেবল ইয়েতে যায়, যে এটা সম্পূর্ণভাবে আমরা পাবলিক পারপাস, অন্যান্য ইনস্টিটিউশন বা অন্য রিলিজিয়াস ফাংশন যাতে এগুলো করা হয়। অফ ফলাল আওলাদ গুলো করা হয় যে তার নিজের ফ্যামিলির মানুষের সে মোটামুটি নিজে অ্যাপয়েন্টমেন্ট করে হরিয়ার থাকা এইটাকে, এই জিনিসটাকে মানে ম্যানেজমেন্টটা হয় ডমিনেট করতে। এখন বেসিক কোয়েশন এমপ্লয়মেন্টের মধ্যে যেটা আইছে, মেইন যেটা আমি যাচ্ছি দুই তিনটা জিনিস মেনতে। একটা হইল যে বোর্ডের যেটা কনস্টিটিউশন অফ দ্য বোর্ড, যে ট্রাইব্যুনাল। আগেরটা হইল পাওয়ার অফ দ্য, যে অফ সম্পত্তিটা যদি ডিসপিউট হয়, হাউ ইট ইজ টু বি ডিটারমিন হুইচ প্রপার্টি ইজ অফ অর নট, হু উইল ডিসাইড। এটা মাঝখানে 95 অ্যাক্টর ইয়েতে ট্রাইব্যুনালের কনসেপ্টটা করা হয়েছিল, এবং ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ট্রাইব্যুনাল টু ডিসাইড হুইচ প্রপার্টি ইজ অফ অর নট, দ্যাট টু ডিসাইড। এখন তারা এমন মহিলা হইতেছে নো, ট্রাইব্যুনাল ডিসিশন ইজ নট ফাইনাল, এটা কালেক্টর উইল ডিসাইড হুইচ প্রপার্টি ইজ অফ অর নট। মিনিং দেয়ার বাই যে এই জিনিসটাকে তারা ন্যাশনালাইজের মতো জিনিসটা নিয়ে যাইতেছে, গভর্নমেন্ট টাইলে নিয়ে যাইতেছে। আমাদের হয়েছে আগে বোর্ডে এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট বা এভরিথিং ইজ ডান উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য বোর্ড অফ বোর্ড যেটা থাকে। আর বোর্ডটা কনস্টিটিউট হয় আর্টিকেল যেটা আছে, যেমন আমরা আর্টিকেল যেটা সরি সেকশন 14 অফ দ্য অফ অ্যাক্ট যেটা আছে, বোর্ডটা কনস্টিটিউট খারাপ চালাইতো অফ যেটা আছে। তো বোর্ডের মধ্যে আসিল আগে একজন চেয়ারম্যান হইবা, one and not more than 2 members of the state government may think feel elected খারা থাকিয়া, যে মুসলিম মেম্বার অফ পার্লামেন্ট, মুসলিম লেজিসলেচার, MLA বা MP থেকে একজন হইতা, যেটা এক্সিস্টিং যারা অ্যামেন্ডমেন্ট ছাড়া যেটা আছে। এরপরে আছে যে বার কাউন্সিল অফ স্টেট, বার কাউন্সিল থেকে একজন মেম্বার থাকবে। যদি বার কাউন্সিলের কোনো মেম্বার মুসলিম না থাকে এক্সিস্টিং ইয়ার, আগের বছর যদি কেউ থাকে, যদি আগের বছর না থাকে, তার আগে যদি মুসলিম মেম্বার থাকে, দেন হি উইল বি দ্য মেম্বার অফ দ্য অফ বোর্ড। এই হিসাবে আমি যেমন অ্যাডভোকেট হিসাবে আমি অফ বোর্ডের আমি প্রথমে মেম্বার হয়েছি ইয়েতে 2001-এ, as because I was the member of the state bar council. The bar council আমি ওখানে মেম্বার হয়েছিলাম, এবং মেম্বার থেকে from among the members chairman was elected, so I was elected as chairman of that year. বোর্ডে নিজে গভর্নমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিত না, বোর্ডে নিজে মেম্বারের মধ্যে তাকে দিত। তো প্রথম হইল একজন স্টেট গভর্নমেন্টে দুইজন দিব, হয়ে থাকে স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিব, নমিনেট হব একজন পার্লামেন্টের মেম্বার, মিনিমাম একজন, নট মোর দেন 2, একজন MLA, একজন বার কাউন্সিল মেম্বার। আর মুতবল্লি ছিল, হি ইজ অলসো মেম্বার হইব খারা যে মুতবল্লির অফ প্রপার্টির সম্পত্তির ইনকাম, অ্যানুয়াল ইনকাম মোর দেন 1 লাখ, উনি একমাত্র মেম্বার হইতে পারবেন। তারপরে আসিল যে কোনো একজন মুসলিম স্কলার, যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা স্কলার হইব, ইসলামিক রিলিজিয়াস স্কলার্স। আরেকজন হইব মুসলিম বিজনেসম্যান, মুসলিম ইকোনমিস্ট, মুসলিম যে এর মধ্যে কি একজন মেম্বার হইব। এই যে 1 পার্সন স্টেট গভর্নমেন্টের একজন রিপ্রেজেন্ট থাকবো, এইটি হইল কম্পোজিশন অফ দ্য বোর্ড। আর বোর্ডের পাওয়ারটার কোনো মিনিস্টার বোর্ডে গিয়ে আসেন না, মানে কোনো মেম্বার আসে না, কোনো মেম্বার। এটা চেয়ারম্যান হইবা, আগে আসিল চেয়ারম্যান বার্চু অফ দ্য মিনিস্টার ইনচার্জ ইজ দ্য চেয়ারম্যান। এটার মধ্যে চেয়ারম্যান হইব ইলেক্টেড হইব ফ্রম অ্যামং দ্য মেম্বার্স। গতিকে অন্য ইন্টারফারেন্স গেল গিয়ে মিনিস্টার, মাইনরিটি মিনিস্টার বা ওয়াকফ মিনিস্টার থাকলে দেয়ার হি বিকামস দ্য চেয়ারম্যান বাই বার্চু অফ দ্য অফিস। যেমন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এটা এখনো কিন্তু অ্যামেন্ডমেন্টে এটা আইছিলাম, নট ফ্রম অ্যামং দ্য মেম্বার। Minister of Body or Minority Minister, he will be the chairman of the ex-officio chairman of the Central Council. কিন্তু স্টেট কাউন্সিলের চেয়ারম্যান অলওয়েজ ফ্রম অ্যামং দ্য মেম্বার্স। এতে হয় কি গভর্নমেন্টের যেটা কমে যায়, গভর্নমেন্টের ইন্টারফারেন্সটা কমে যায়।
এই সেকেন্ড হয়েছে যে আগে ট্রাইব্যুনালের কোয়েশ্চনটা ছিল না, ট্রাইব্যুনালটা ফরে ঢুকানো হয়েছে। কারণ কোর্টে যাইতো, কোর্টে গেলে যেসব বদলাম বই যেত, লিটিগেন্ট মানুষ থাকে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর ঠিক হয় না। আর বেশিরভাগ প্রপার্টি মানুষগুলো আমরা দেখছি যে আসামের মতো আমি দেখি, বাকি যেগুলো আছে যে গভর্নমেন্টের পজিশনে বেশিরভাগ প্রপার্টি আছে। আজকে এখানে আমরা 14 বিঘা মাটি ফেন্সি বাজার গৌহাটিতে, আজকে 14 বিঘা মাটি, এই মাটিটা প্রাইভেট দেশটা ইটালির বহুত কেস চলে, আজকে বহুত বছরের কেস চলতেছে। এই 14 বিঘা মাটি ছিল ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা মোতাবল্লি তারা কেস টেস হয়ে এইটাকে নিয়ে যে অফলাল আওলা যাবি নিয়ে বহুত দিনের কেস চলতেছে। কিছু প্রপার্টির মধ্যে বাইরে রয়েছে, আমি থাকার সময় বা পরবর্তীকালে যে এই টাকা নিয়ে এই টাকাটা ইনকামের ব্যবস্থা বর্তমানে আইছে। আজকে 14 বিঘা মাটি যে ফ্যান্সি বাজারের মতো জায়গা যদি আজকে প্রকৃত যদি অফ ট্রাইব্যুনালে যদি টাকা করে বা অফ বোর্ডে এই টাকা যদি কন্ট্রোল করে, আসামের যে মাইনরিটির যে স্কলারশিপ, ছেলেদের যে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার, অন্যান্য প্রায় মাইনরিটি গভর্নমেন্টের বাজারে দখল হইতো না, এই প্রপার্টি যদি চালাইতে পারলো না যদি প্রপার ম্যানেজমেন্ট যদি থাকে। এখন হয়েছে কি, তার এখন সম্পূর্ণ উদ্দেশ্য কি হয়েছে, এখন উদ্দেশ্যটা হয়েছে এখন বোর্ডের মধ্যে খেয়ে আইব এখন নতুন অ্যামেন্ডমেন্ট মতো, এই অ্যামেন্ডমেন্ট মতো আইছে অ্যামেন্ডমেন্ট অফ সেকশন 14, সেকশন 14 অ্যামেন্ডমেন্ট আইছে এখন। এখন আর কিতা বোর্ডে হইব চেয়ারম্যান, মেম্বার MLA আছে, বিলঙ্গিত মুসলিম কমিউনিটি আছেন, মুতাবল্লি আছেন, অফিসার গভর্নমেন্ট আছেন, 1 member of the bar council আছে। Provided further the board shall be at least 1 member who is from the Shia Sunni backward class. Provided also that 1 member each from Bohra and Aga Khani communities shall be nominated in the board in case they have functional work. যদি তারা কোনো প্রপার্টি থাকিয়া থাকে। এরপরে আইতেছে যে also the elected members of the board holding the office on so and so continue to hold office. No member of the এক মিনিট এখানের মধ্যে non-Muslim member also will be included in the ইয়েতে ইয়ের মধ্যে এইগুলো। ইয়েস, এই যে অ্যামেন্ডমেন্টও যে 2 সেকশন দিয়ে যেটা 14 অ্যামেন্ডমেন্টও প্রোভাইডেড ফার্দার দ্যাট, এই যে আমি এগুলো হইলাম শেষ হইব কোন কোন ক্যাটাগরি থাকিয়া, provided further that 2 of the total members of the board appointed under the subsection shall be non-Muslim. এখন প্রশ্ন হয়েছে, আগেটা আইছে যে উইমেনের কথাটা হয়েছে, and the 2 members of the board appointed under clause C shall be women. 2 জন উইমেন, 2 জন নন-মুসলিম। এখন প্রশ্ন হয়েছে, it is a religious institution, charitable institution. It comes within the definition of the Sharia. আজকে অন্যান্য ধর্ম যেগুলো যে আছে, আমাদের হিন্দু ভাইদের যেগুলো যে সংগঠন আছে বা অন্যান্য যে আছে রিলিজিয়াস যেগুলো আছে, এগুলো তো মুসলিম মেম্বার নাই। Then what is the intention behind this? যে তুমি যে এটার মধ্যে 2 জন নন-মুসলিম আসলা, we are not against non-Muslims. Our question is, it is purely a religious institution. Who is in a better position to explain what is of property, what is not? Only Muslims, scholars, but those who are the members of that committee, so those members normally বেশিরভাগ আইতেছে জানাশোনা মানুষের মেম্বারশিপ হইতেছে, একজন মোতাবল্লি কোনো এডুকেশন কোয়ালিফিকেশন নাই, কিন্তু মোতাবল্লি আছে বিকজ সবচেয়ে বেশি ইনকাম আলা মোতাবল্লি যদি আইন তো বদলকে হইতে পারবা যে এটার মধ্যে অসুবিধা কি হইতেছে না হইতেছে, ফর দ্যাট পারপাস হয়তো মোতাবল্লিকে রাখা হয়েছে। রেস্ট অফ দেম আর মোস্ট অফ দ্য অ্যাডভোকেট আছে, MLA আছে, MP আছে, অন্যান্য যারা আছে, গভর্নমেন্ট অফিসিয়ালস আছে। গতিকে এই যে জিনিসটাকে আনিয়া যখন 2 জন উইমেন, হোয়াট ইজ দ্য পারপাস? উইমেন কিন্তু আমরা স্ট্রেংথেন হতাম না। আজকে যে আমরা এই প্রেজেন্ট গভর্নমেন্টে সবসময় খুঁজছে মুসলিম উইমেনকে প্রমোট করার লাগে আমরা এগুলা করতেছি, ট্রিপল তালাক হন, অন্যান্য জিনিস হন,
সবসময় দেখা হয় কিন্তু আমরা মুসলিম উইমেনের পক্ষে, মুসলিম উইমেনের পক্ষে যদি থাকতে তাদেরকে ডেভেলপ অন্যভাবে করো, এডুকেশন দাও, চাকরি দাও, তাদেরকে অন্য জায়গা বানাও, MLA বানাও, MP বানাও, পঞ্চায়েত বানাও, জেলা পরিষদ, তাদের রিজার্ভেশন হোক মুসলিমের জন্য, দেন দে ক্যান সার্ভ দ্য কমিউনিটি। মেম্বার বানিয়ে বড় তুমি বেটি মানে দুজনে মেম্বার বানিয়ে হট ডেভেলপমেন্ট, হট প্রমোশন ইউ উইল গিভ, হট কি বেনিফিট পাইব মুসলিম মেয়েরা। মুসলিম মেয়েদের কোনো প্রোটেকশন হইতেছে না, ইনো প্রোটেকশন অফ প্রপার্টি হইতেছে। Similarly, non-Muslim কথাটা কইতেছি, they are not aware of the what is work. They do not know what is work. They will have to study it. They will learn it. Then only they can participate in the discussion. On their own, they cannot give any decision on that property. So, এইগুলা কয়েকটা বেসিক জিনিস যেগুলো আইছে, এইগুলো থেকে বোঝা যাইছে যে intention of the government is not to protect the property, but to interfere with the properties. আরেকটা হচ্ছে যেটা সেকশন যেটি আইছে যে সেকশন 40, সেকশন 40 রে অমিট হয়ে দিছে সম্পূর্ণ। সেকশন 40 অফ দ্য ওয়াকফ অ্যাক্ট, সেকশন 40 এর মধ্যে আছে ডিসিশন অফ দ্য প্রপার্টি। আগে আমি যেটা কইছিলাম এটা সেকশন 40 এর মধ্যে। দেখো সেকশন এর মধ্যে আছে দ্য ডিসিশন অফ দ্য প্রপার্টি, কোন প্রপার্টিটা অফ হইব এটা লেখা আছে দ্য বোর্ড may itself collect information regarding any property which it has reason to believe to be the off property. And if any question arises whether a particular property is off property or not, Sunni or not, after making such inquiry, it may deem fit decide the question. Board will decide which property is or not. Therefore, the decision of the board under section shall, unless otherwise tribunal modify na hoga, that will be final. তো বোঝা গেল যে বোর্ড এবং ট্রাইব্যুনাল, নর্মালি বোর্ড ইজ ফাইনাল, বোর্ড ডিসিশন ক্যান বি ইন্টারফেয়ার্ড or may be interfered by the tribunal. ট্রাইব্যুনাল যদি ইন্টারফেয়ার না হয় তো বোর্ডও ডিসিশন ফাইনাল। বোর্ড যদি হয় দিস এ প্রপার্টি ইট ইজ অফ ফলাল আওলাদ, দিস ইজ অফ ফি সাবিলিল্লাহ, দিস ইজ অফ প্রপার্টি, দিস ইজ ফাইনাল। যদি কোনো মানুষ এগ্রিভড হয়, না মানে যদি, দেন হি মে গো টু দ্য ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল ডিসিশন উইল ফাইনাল। এই সেকশনকে সম্পূর্ণ হচ্ছে অমিট করে দিছে এই বিলের মধ্যে নিয়ে। সেকশন 40 কমপ্লিট অমিটেড হইল। এটার মধ্যে আছে 20 মধ্যে সেকশন 40 অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্ট শ্যাল বি অমিটেড কমপ্লিট। এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আজকে। এই অ্যামেন্ডমেন্টটা সম্পূর্ণ বিলটা অ্যামেন্ডমেন্টে আজকে এই যেগুলো আমরা সিরিয়াসলি আজকে সম্পূর্ণ ফওয়ার হয়ে গেলে তুমি আমার বোর্ডের ভবন নাই, ট্রাইব্যুনাল ভবন নাই, ইট উইল বি শিফটেড টু হোম কালেক্টর। আলটিমেটলি কালেক্টর কাজ আরম্ভ হইব, গভর্নমেন্ট কাজ আরম্ভ হইব, গভর্নমেন্ট উইল ইন্টারফেয়ার হুইচ প্রপার্টি ইজ অফ প্রপার্টি অর নট। এইগুলা বেসিক। আমি অত বেশি এখন সময় যেহেতু যাওয়া বেসিক জিনিসটা হয়েছে কিনা উদ্দেশ্য হচ্ছে অ্যামেন্ডমেন্ট কোন সময় হয়, যদি কোনো আইন দেখা যাইতেছে আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে পারপাসটা সার্ভ হয় না, ওখানে অ্যামেন্ডমেন্ট গুলো হয়। পারপাস সার্ভ হইছে না বা কোনো জায়গায় কঠিন হইতেছে, অসুবিধা হইতেছে, মানুষের ইনকনভিনিয়েন্স হইতেছে, এইখানে আইনগুলা নর্মালি অ্যামেন্ডমেন্ট হয়। আজকে তুমি এই যে 95 একটা আগে 213 একটা ইয়ে আছে, 95 তুমি আনলা, 95 213 একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। আবার ওই এটা মাইনর অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে। ও ফাইন, আমরা ইয়ে করছি না, ইটালিয়া কুয়েটা ইয়ে করছি না। কিন্তু এখন তুমি যেভাবে অ্যামেন্ডমেন্ট আনতেছ, তুমি তো প্রায় মানে 30-40টা অ্যামেন্ডমেন্ট তুমি আনতেছ। এই অ্যামেন্ডমেন্ট তুমি আনার হোল ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াই ইউ আর ব্রিঙ্গিং টু দিস অ্যামেন্ডমেন্ট। কারণ তোমার হইতেছে প্রটেকশন অফ দ্য মুসলিম প্রপার্টি, মুসলিম অফ প্রপার্টি। তো প্রপার্টি তাহলে তুমি দেখাইতে লাগবো যে অফ প্রপার্টি কে কবজা করছে। প্রথমে গভর্নমেন্ট শুড কাম আউট উইথ এ হোয়াইট পেপার, যে কোন কোন জায়গার ফলে গভর্নমেন্ট যেগুলো আছে তোমরা এগুলোকে ফ্রি। আজকে আসামে যদি হয়, আপার আসামে আমার সময় আমি দেখছি, আমি বহুত চেষ্টা করছি, বহুত চিঠি লাগছে, আমি এই সময় আই কুড নট। বহুত প্রপার্টি আছে গভর্নমেন্টের কবজার মধ্যে আছে। আজকে আমরা দিল্লি যদি যাই, দিল্লির দরিয়াগঞ্জ এরিয়াতে বহুত প্রপার্টি আছে যে মধ্যে আছে, গভর্নমেন্টের কবজার মধ্যে আছে, কিছু প্রপার্টি আছে চালাইতেছে। এই গভর্নমেন্টে আগে একটা ঠিক করো, যদি প্রকৃত তুমি যদি সিনসিয়ার হও, তোমার যদি আন্তরিকতা থাকে যে অফ প্রপার্টি প্রোটেকশন লাগে, ফার্স্ট তুমি যেগুলা প্রপার্টি দখল করছো তোমার ডিপার্টমেন্টে, এইগুলাকে তুমি পয়লা খালি হও। তখন আমরা তোমার বোনাফাইডে বুঝবো যে রিয়েলি ইউ আর ইন্টারেস্টেড টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য অফ প্রপার্টি। আগে তুমি ক্লিয়ার হও। তুমি 100s of বিঘা মাটি তোমার কাছে এখন পর্যন্ত আছে আসামি, তুমি সার্ভ করো না,
আজকে ওয়াকফ প্রপার্টি সার্ভে করা লাগে যে গভর্নমেন্টে সার্ভে লাগে কতবার আমি নিজে থাকতেও যে দিছি এরপরে চেয়ারম্যান গুলোও দিছে, সার্ভে গুলো হয় না, সার্ভে না হলে করা যায় না, ট্রাইব্যুনাল ডিসিশন দিতে পারে না। গতিকে এই কোয়েশ্চন গুলো আইব যে প্রথমে তুমি গভর্নমেন্ট আমরা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিশন করা হয়েছে, আগামী পরশু দিন দিল্লিতে একটা মিটিং করা হয়েছে সেম এই সাবজেক্টের উপরে, সমস্ত অল ওভার ইন্ডিয়ার বিশিষ্ট মুসলিমরা। মোহাম্মদ আদিব সাহেব রাজ্যসভার মেম্বার আসলে আমরা আলিগড়ের যে এক্স প্রেসিডেন্ট আসলে তাই ইউনিয়নের, হি ইজ দ্য চেয়ারম্যান। আমারও তারা ডাকছে খুব ইয়ে হবে, কিন্তু আমি ফারিয়ান না, যেহেতু আমার শিলচর একটা মিটিং হয়ে যেতে লাগে 24 তারিখ, একটু আগে থেকে প্রিয় খুবই। গতিকে আগামী শনিবারে এইগুলা নিয়ে সম্পূর্ণ আলোচনা হইব। আমি আমার মতামত তাকে অলরেডি লিখিত জানিয়ে দিছি, মুখেও আমি কিছু কইয়া দিছি। এখন হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা হওয়া হয়েছে, এই জয়েন্ট পার্লামেন্টারির সামনে যেগুলা বক্তব্য যাইব, আমার সাজেশনটা হইব যে আজকে আমরা ঠিক আছে আমরা একটা ছোট্টখাটোটা আমরা হইতাম পারি, অ্যাটলিস্ট যে আমরা যে চিন্তা হতাম পারছি সমস্ত ভারতবর্ষে মুসলমান লিডারশিপে বা চিন্তা যেটা হবে, পার্সোনাল লেভেল হতেছে, জমিয়তে হতেছে, জমিয়তে 2 ফ্যাকশনে হতেছে, মিল্লি কাউন্সিলে হতেছে, মশাওয়ারাতে হতেছে, বিভিন্ন আহলে সুন্নাহগুলা হতেছে, নদওয়াতুত তামিকা হতেছে, যে এই যে সবগুলা হয়ে গেল যে আমরা যে সামিলটা হয়েছি, আমি মনে হয় আমি ধন্যবাদ দেই যে আমাদের এই প্রোটেকশন কমিটিটাকে যারা অর্গানাইজ হচ্ছে, যে অ্যাটলিস্ট উই বিকাম পার্ট অফ দ্য ন্যাশনাল লেভেলের যেটা ইয়ে চলতেছে। কারণ আমি তাকে কমিউনিকেটও করবো যে আমার এটার মধ্যে একটা ডিসিশন হয়েছে, দিস আর দ্য ডিসিশন, আই মে অলসো কমিউনিকেট টু দ্যাম অলসো। তা আমি যেন ধন্যবাদ দেই আমার এই অর্গানাইজার আবু ইউসুফ সাহেবের হোক বা আমার মাহবুব সাহেবের হোক বা যারা এটার মধ্যে জড়িত, আমি সবাইকে ধন্যবাদ দিয়া যে অন্তত এই যে এত একটা চিন্তা, যদি একটু সাধারণ জিনিসটা, সাধারণ মানুষ তো সাধারণ জেলে চিন্তা হয়, আজকে স্মার্ট মিটার লেওয়া যেভাবে আন্দোলন হইতেছে, অন্যান্য যে আন্দোলন হইতেছে, অফ প্রপার্টিতে কোনো আন্দোলন তো হয়েছে, আমরা তো আন্দোলনে নামছি না। আমরা প্রথমে দেখে যেহেতু জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে এটা দেওয়া স্কোপটা আমরা দেওয়া হয়ে গেছে, এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দেওয়ার লাগে আমরাও মনে হয় যদি কোনো সাজেশন থাকে আজকের মিটিংয়ে, সো উই শুড অলসো may give some suggestion that these may be incorporated in the memorandum to be submitted to the joint parliamentary committee. এটা আমার কাছে আমি তার কাছে পাঠাইতাম পারবো, আশা হবে তারা এটা ইয়ে করবো। গতিকে আমি মনে করি যে আমরা সিদ্ধান্ত প্রথম নিতে লাগবো যে হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড দিস অ্যামেন্ডমেন্ট, তোমার মোটিভটা কি? তুমি আজকে একটা ভাবে ধরতেছো নিতেছো আমাদের। আজকে যদি আমরা আসামের কথা দেখি, বিভিন্ন ধরনের কথা আইতেছে কমিউনাল লাইনে, অল ইন্ডিয়া লেভেলে খালি মুসলিম ইস্যুটা লইলেও দেখা যায় তোমাদের পোলারাইজেশন হয়, তোমাদের লাভ হয় পলিটিক্যালি। গতিকে তুমি তার টেক আপ ফর ইট ইজ নট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য মুসলিম, ফর ইয়োর পলিটিক্যাল ইন্টারেস্ট ইউ আর ডুইং অল দিস থিংস। এই জিনিসগুলো যদি আমরা সামনে আনি যে তোমার মোটিভটা তুমি ক্লিয়ার হটিয়ে দিয়ে বোনাফাইডি অর ইট ইজ পলিটিক্যালি মোটিভেটেড দিয়ে আছে। আর সেকেন্ডলি যেটা হয়েছে যেগুলো এমন তুমি আনছো, এই যে বোর্ডের পাওয়ারটা গেল গিয়া, ট্রাইব্যুনালের পাওয়ারটা যা গিয়া, তুমি কালেক্টর কাজ আরম্ভ হয়ে দিলে, বা আগে হিন্দু মুসলিম হল আরেকটা জিনিস হয়েছে কি তা অফ কে হতে পারবো, ফার্স্ট বছর প্র্যাকটিস থাকে, এটাও একটা অ্যামেন্ডমেন্ট আছে। প্র্যাকটিস হাউ উইল ডিটারমিন, সে নমাজ ভরে, সে রোজা রাখে, সে ইয়ে হবে, হাউ উইল ডিটারমিন প্র্যাকটিসিং মুসলিম হইতে লাগে মিনিমাম 5 ইয়ার, এর বাদে না হল হইব, নামাজ না হল হইব। এই যে কথাগুলো আইসে আমি মনে হয় এটা সম্পূর্ণ একটা হাস্যকর এইগুলো যে ফার্স্ট বছর প্র্যাকটিস হলো মুসলমান একদম হতে পারে না, অন্য আমি মনে হয় যে এগুলোর মধ্যে যথেষ্ট স্কোপ আছে। এবং আগামী শনিবারে যেটা ডেলিভারেশন হইব, আমি মনে হয় অল ওভার ইন্ডিয়া এখন ভালো ভালো মানুষ, মানে পলিটিক্যাল সলমান খুরশিদ থাকবা, কে রহমান সাহেব আগে মিনিস্টার আসলা ফাইনও থাকবা, অন্যান্য থাকমো। আনফর্চুনেটলি আমি যদিও দিতাম পারি না, কিন্তু আমি খবর পাইমু কি হইতেছে না হইতেছে। ইফ পসিবল যদি পারি, আমি যদি তারা অনলাইনে সুযোগ থাকে, আই মে পার্টিসিপেট অলসো, যদি আমি টাইম পাই। তো আমি আশা করি যে আমরা মেইন হইব ওটা সিদ্ধান্ত নিতে যাবো যে মোটিভ হচ্ছে, তোমাদের মোটিভটা নট ফর প্রোটেকশন বাট ফর আদার রিজন। আর বাকি যেগুলো অ্যামেন্ডমেন্ট আছে, ফ্যাকচুয়াল পার্ট যেটা আছে, যে সেকশনগুলো আনছে ট্রাইব্যুনাল পাওয়ার নিতে থাকে, দিস উই আর অপোজিং টু দেন, আমরা অপোজ হয়েছি, এগুলো তুমি করতে পারো। বাকি আমি মনে হয় যে এটা নিয়ে যদি আমরা আরেকটু স্টাডি হবে অ্যামেন্ডমেন্টটা নিয়ে, আবু ইউসুফ অ্যাডভোকেট আসো, আমার জয়নাল অ্যাডভোকেট আসো, আরো কিছু আসো, আগে একটা নিয়ে এবং এই একটা নিয়ে যদি একটু স্টাডি যদি করা যায়, রিটেন যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি একটা কিছু বানাইতে পারি যে দিস ইজ হোয়ার ইট ইজ কন্ট্রারি টু দ্য ইসলামিক শরিয়া, দিস ইজ হোয়ার ইট নিডস নো অ্যামেন্ডমেন্ট। দেখ মেবি সাম অ্যামেন্ডমেন্টস মেবি হয়তো থাকতে পারে, বালাও থাকতে পারে, অলরাইট বালা যদি থাকে, এন্ড ইফ ইউ ফাইন্ড দ্যাট ইট ইজ ফর দ্য প্রোটেকশন অফ দ্য মুসলিম, ইউ ডু ইট, উই হ্যাভ নাথিং টু সে। অ্যামেন্ডমেন্ট ফর আছে গভর্নমেন্ট হতে পারে, বাট ইয়ার অ্যামেন্ডমেন্ট মাস্ট বি বোনাফাইড।
এই জিনিসটা লাইনে আমরা মনে হয় যদি আমরা আলোচনা করি আর একটা সূত্র একটা নোট যদি আমরা বানাই আজকে মিটিং এও যদি একটা আমরা বানাইয়া দিতে পারি যে দিয়ে দ্য এরিয়াস হয় মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইজ টু লুক ইনটু, এইভাবে করলে আমি মনে হয় যে এটলিস্ট আমরা আল্লাহ তাআলার কাছে নিশ্চয় আমরা যে হইতাম না যে whatever is possible on our part we have done, এটলিস্ট আমরা এই অন্তত আল্লাহ তাআলার কাছে আমরা হইতাম পারবো যে আল্লাহ তোমার শরীর বাঁচানোর লাগিয়া আমরা যেটা করতে বলি আমরা যে মিনিমাম একটা পার্ট আমরা করছি আমরা এটা খবর করবো আল্লাহ তাআলা আমরা আমি মনে করি আজকের লাগে আমি আমি পুরাপুরি সমস্ত বিলটা আমি এখন পর্যন্ত ফ্র্যাঙ্কলি স্পিকিং সমস্ত বিলটা আমি এখন পর্যন্ত ফারিয়ান এখন ব্যস্ততার জন্য লাগে। তবে আমার মনে হয় শনিবারে তারা বানাইলে এটাও যদি কিছু হয় আমি আবু ইউসুফকে আমি এটা দেওয়ার চেষ্টা শেয়ার করবো এবং আমরাও যাতে আজকে একটা মিটিং এটা যাতে একটা সিদ্ধান্ত লই যে এই এরিয়াগুলোতে আমরা ইয়ে করি বা একটা সাব কমিটি আমরা আজকে বানাই দিয়ে দিই দিস সাব কমিটি লুক টু দ্য ম্যাটার হুইচ আর দ্য এরিয়াস হুইচ নিডস টু বি অ্যামেন্ডেড এন্ড হুইচ নিড নট বি অ্যামেন্ডেড। এইগুলা হইয়া আমি মনে হয় আজকে অতটুকু আমার সুযোগ দেওয়ার লাগে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব আপনার এই সারগর্ভ তাত্ত্বিক বক্তব্যের জন্য। আমি আশাবাদী আমরা এবং আমাদের দর্শকবৃন্দ সবাই এই বক্তব্য থেকে উপকৃত হয়েছেন। আসলে তো এই বিষয়ের উপর অন্তত 1.5 থেকে 2 ঘন্টা বক্তব্যের প্রয়োজন। তো এই স্বল্প সময়ের ভিতরে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনি যে উপস্থাপন করেছেন এর জন্য সমস্ত নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত সদস্যদের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দর্শকবৃন্দের কাছে আপনারা কন্টিনিউ করেন না ইনশাআল্লাহ আমি আশা করি আমি জানবো কি থাকলে সিদ্ধান্ত হইল আসুন। ঠিক আছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শকবৃন্দের কাছে আমি অত্যন্ত আক্ষেপের সাথে একথা বলছি যে আমাদের আরেকজন অতিথি অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব তিনি বিশেষ কারণে আজ উপস্থিত হতে পারেননি, নতুবা ওনার উপস্থাপন ওনার প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর থাকে। তো আমরা এরকম আরো লাইভ বা আরো ওয়েবিনার আমরা করব। প্রথমত আমরা ওয়েবিনার করার সিদ্ধান্ত নিয়েছিলাম জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারপর অনেক দাবি আসলো আমাদের কাছে যে এই জুমের মাধ্যমে সবাই অংশগ্রহণ করতে পারবে না, অনেকে জুম ইউজ করে না বা মাস পিপুলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে আমরা এটা ফেসবুক লাইভ করেছি। তো এ ধরনের সেশন আরো হবে আমাদের, এটি প্রথম সেশন। আরো আমাদের 2-3টা সেশন হবে যেখানে আইনের এক্সপার্ট যারা তারা এ ব্যাপারে আমাদের সামনে কথাগুলো তুলে ধরবেন। তো আমাদের মধ্যে এখন রয়েছেন গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট জনাব আবু ইউসুফ চৌধুরী সাহেব, তিনি শরিয়া প্রোটেকশন কাউন্সিলের সভাপতি। তো আমি অনুরোধ করব জনাব অ্যাডভোকেট আবু ইউসুফ চৌধুরী সাহেবের কাছে যে ওয়াকফ প্রপার্টি এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে আপনার সারগর্ভ বক্তব্য যেন আমাদের সাথে তুলে ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনারা নিশ্চয় স্যারের লেকচার শুনেছেন, স্যারের থেকে অনেক সারগর্ভ লেকচার আপনারা শুনতে পেরেছেন এবং অনেক স্যারের অ্যাডভাইস কি করা যায় এবং বৃহত্তর স্টেপ কি নেওয়া যায় সেটাও আপনারা জেনেছেন। আমি যেহেতু বিষয়টা এত ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমি ওয়াকফ সাধারণ মানুষের জন্য ওয়াকফটা অনেকে জানে না, সে জানার জন্য আমি 2-1টা কথা বলতে চাই। প্রথমে ওয়াকফের ইম্পর্টেন্সটা আমাদের মুসলমান ভাই বোনদের থেকে ওয়াকফের ইম্পর্টেন্সটা চলে গেছে। ওয়াকফের আসলে আমার এখানে মুফতি সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, ওয়াকফের আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আমরা হাদিসের মাহফুম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জমি দেওয়া হয়েছিল। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি করব, তখন আল্লাহ রসুল বলেছিলেন সেটা অ্যালাইনিট না করে সেটা ফিক্স করে দাও যাতে এটার বেনিফিটটা মানুষের মধ্যে আসে। তো সেই হিসাবে হাদিস শরীফে আমরা তখন থেকে সেই ইম্পর্টেন্স পাই, কিন্তু দেখা যায় সেই ইম্পর্টেন্স থেকে
তারপরে পৃথিবীর যেখানে ইসলাম চলে গেছে সেখানে এই ওয়াকফের সিস্টেম চলতেছে। এটা নয় কেবল ভারতে, আপনারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মুসলিম কান্ট্রি সব দিকে ওয়াকফের সিস্টেম চলেছে। হ্যাঁ, যেখানে মুসলিম রাষ্ট্র নয় সেখানে সিস্টেমটা অন্য ধরনের, আইন প্রণয়ন করে বিভিন্ন বোর্ড বানিয়ে, আর যেখানে মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র, সেখানে অন্য ধরনের চলেছে। সেই হিসাবে দেখা যায় মুঘল পিরিয়ড পর্যন্ত, ভারতের মুঘল পিরিয়ড পর্যন্ত কোনো বিশেষ কোনো বোর্ডের আইনের দরকার পড়েনি, কারণ মুসলমানদের মধ্যে সেই একীন, সেই বিশ্বাস, আল্লাহর উপর আল্লাহ রসুলের বিশ্বাস ছিল এবং ওয়াকফের প্রতি রেসপেক্ট ছিল, যে জন্য সেটা কন্টিনিউ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আইন তো হয়েছে তখন যখন মানুষের মধ্যে সেই লোভ লালসার সম্পর্ক এসেছে। স্যার একটু আগে বলে গিয়েছেন এই 14 বিঘা জমির কথা গুয়াহাটিতে, এটা 2023-এ আমার জানা মতো গুয়াহাটি হাইকোর্টে ফাইনাল জাজমেন্ট একটা দিয়েছে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে দিয়েছে। কিন্তু দেখেন, একজন ওয়াকিফ যে প্রপার্টি দেওয়ার পরে তার ছেলেমেয়েরা ভবিষ্যতে যে ওয়াকফটা আবার, ওয়াকফ প্রপার্টিটা আবার ক্লেম করার মেন্টালিটি যখন মুসলমানদের হয়েছে, তখন আইনের দরকার হয়েছে। সেই দরকার প্রথমে আমি যা পেয়েছি হিন্দুস্তানে, দেখেন প্রথমে 1200 শতাব্দীর আশপাশ যখন মোহাম্মদ গুরি মুলতান, বর্তমানে পাকিস্তান মুলতানের একটা জায়গা থেকে, মানে একটা গ্রাম দিয়েছিলেন মসজিদে, সেই গ্রামের প্রপার্টি ব্রিটিশ রাজে গিয়ে এখান থেকে ডিসপিউট ক্রিয়েট হয়ে গেল। তখন এই ডিসপিউট ক্রিয়েট হওয়ার পরে তখন দেখা গেল 1913-তে প্রথম মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট 1913-তে হয়। তারপরে সেখান থেকে ধীরে ধীরে সমস্যা যখন বাড়লো, তখন মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923। তারপরে সমস্যা যখন আরো বেড়ে গেল, তখন মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট 1930। তারপরে আসলো ওয়াকফ অ্যাক্ট 1954, আর তারপরে এখন যে কথাটা বলতেছে যে টোটাল রেলওয়ে আর ডিফেন্স পরে 3 নম্বর পজিশনে ওয়াকফের এত সম্পত্তি আছে। সেই ওয়াকফের সম্পত্তি সমস্ত ভারতে জড়িয়ে আছে, ওয়াকফের সম্পত্তি। সেই হিসাবে আমি একটা ডাটা আপনাদেরকে বলতেছি, টোটাল 9.5 লাখ sir, your আমার মনে হয় উনি ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, এখনই আবার উনি জয়েন হবেন। আমি দর্শক বৃন্দের কাছে অনুরোধ করছি একটু ধৈর্য ধরেন, তাড়াতাড়ি তিনি জয়েন হচ্ছেন। ওকে, নাও ইউ আর অডিবল এন্ড ভিজিবল। আই এম সরি, আপনাদের নেটওয়ার্কের জন্য এটা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। যাই হোক, আমি কথা বলতেছিলাম 9.5 লাখ 9.5 লাখ একর জমি, এস্টিমেটেড ভ্যালু 1.2 লাখ ক্রোর, এবং সেই প্রপার্টিটা সমস্ত ইন্ডিয়াতে জড়িয়ে আছে। তো এখন কথা হইলো সেই প্রপার্টি গুলা ম্যানেজমেন্টের, এবং সেই যে ধন এবং ধনের প্রতি আমাদের নজর পড়ে গেছে। কতদিন পার্লামেন্টে দেখলাম, আপনারা নিশ্চয় দেখেছেন, সেই পার্লামেন্টে যখন ডিবেট চলতেছে, তখন তখন কিরণ রিজিজু তখন একটা কথা বলছেন যে সাচ্চার কমিটির রিপোর্টের কথা, এবং সাচ্চার কমিটির রিপোর্টে যে অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন সেটা পার্লামেন্টে পড়ে শোনাচ্ছেন, যে যদি প্রপার এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট হতো তাহলে 12,000 কোটি 20,000 কোটি সম্পত্তি রেভিনিউ আর্ন হতো। এবং এই সাচ্চার কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে পার্লামেন্টের যে ডিবেটটা হলো, সেই ডিবেটের একটা সাইডে উনি একথা বলেছেন, কিন্তু আমি আজকে আমার এই লাইভের মধ্যে একটা কথা বলতে চাই। সাচ্চার কমিটির রিপোর্টে গভর্নমেন্টে কেবল এই রিপোর্টটা কথা বলেছেন যে ইনকামটা এত হতে পারে, হওয়ার কথা ছিল, হয়নি, এফিসিয়েন্সি নাই, বিভিন্ন সাচ্চার কমিটির টোটাল
19 ধরনের অ্যামেন্ডমেন্টের কথা বলেছে, উনারা সির্ফ একটা অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন। সেই অ্যামেন্ডমেন্টের কথা আমি মনে করিয়ে দিতে চাই গভর্নমেন্টকে। 1977 ইন্দিরা গান্ধী 23 এপ্রিলে একটা লেটার লিখেছিলেন সমস্ত চিফ মিনিস্টার ইন্ডিয়ার। সেই লেটারকে সবাইকে রিকোয়েস্ট করে সবাইকে ডিরেকশন দিয়েছেন, সব চিফ মিনিস্টারকে, যে আপনাদের আন্ডারে যে প্রপার্টি গুলা ইলিগালি এনক্রোচ আছে এবং যে প্রপার্টি গুলা লিজ নিয়ে তার কম বিনিময় দেওয়া হচ্ছে সেইগুলা আপনারা ছাড়েন। এবং সেই হিসাবে এই স্ট্রাকচার কমিটিতে টোটাল স্ট্রাকচার কমিটি আমি দুই একটা লাইন পড়ে শোনাতে চাই আপনাদেরকে। এটা a list of properties which are gazetted as Waqf properties but are currently under the authorized occupation by the government and their agencies submitted to the committee is prescribed below. It would be seen that an attitude of the state government and their agencies has resulted in large-scale abrogation of the cherished and charitable objectives of the Waqf for which such endowments are created. এই যে গভর্নমেন্টের আন্ডারে যে প্রপার্টি গুলা আছে কিছু উল্লেখ করেছেন উনি। দিল্লিতে 316টা প্রপার্টি, রাজস্থানে 60টা প্রপার্টি, কর্ণাটকে 42টা প্রপার্টি, মধ্যপ্রদেশে 53 প্রপার্টি, উত্তরপ্রদেশে 60টা প্রপার্টি, উড়িষ্যাতে 53 প্রপার্টি, আরো অনেক প্রত্যেক স্টেটে প্রপার্টি গুলো আছে। এখন দেখেন স্যারে একটু আগে বিলের কথা বলেছেন, একদিকে এটা গভর্নমেন্টের আন্ডারে চলতেছে আর গভর্নমেন্ট কি করেছে সেকশন মডিফিকেশন সেকশন যখন মডিফাই করেছে এই অ্যামেন্ডমেন্ট বিলে সেকশন 6 সেকশন 40, আমি আপনাদেরকে এক মিনিট, হ্যাঁ সেকশন 40টা যখন ওমিট করেছে, দেখেন সেকশন 40তে এটা ফাইনাল করার কথা ছিল। আগর সেকশন 40তে যে ওয়াকফ প্রপার্টির ডিসপিউট যখন বাধে সে তখন ওয়াকফ প্রপার্টিটা কার, এটা গভর্নমেন্টের না মানুষের না ওয়াকফের, এটা ডিসিশন বোর্ডের ফাইনাল ছিল, এদিকে এটা অমিট করেছে। তারপরে সেকশন 6 যখন ডিসপিউট রিগার্ডিং ওয়াকফ প্রপার্টি বাদে তখন ডিসিশন অফ দি ওয়াকফ প্রপার্টিজ ফাইনাল, এটাও ডিলিট করেছে। এবং যে জায়গায় সার্ভেয়ারের কথা সেখানে সার্ভেয়ার সরিয়ে সেখানে ডেপুটি কমিশনার সমস্ত একটা ডেপুটি কমিশনারকে দায়িত্ব দিয়েছে নতুন বিলে। আমার কথা হলো স্ট্রাকচার কমিটিতে যখন গভর্নমেন্টের আন্ডারে এত লক্ষ লক্ষ করোড় সম্পত্তি যখন গভর্নমেন্টের আন্ডারে লিজে যখন ওরা দখল করে আছে, এখন এই অবস্থায় ওরা নিজের ডেপুটি কমিশনারকে ওরা নিজে অ্যাপয়েন্টমেন্ট করবে, ডেপুটি কমিশনার রিপোর্ট দিবে যে এটা ওয়াকফ প্রপার্টি কিনা প্রাইভেট প্রপার্টি। যখন ডেপুটি কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্ট দেবে তাহলে এই প্রপার্টি গুলার অস্তিত্ব নাই বলতে চলে। সেই হিসাবে দেখেন এই যে মডিফিকেশন আনেছে, মডিফিকেশনের মধ্যে সেকশন 9-এ স্যার বলেছেন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এস্টাবলিশমেন্টে, এখানে উল্লেখ করে হিন্দু মানুষদের ইনক্লুড করেছে। যেহেতু ওয়াকফের আমি প্রথমেই বলেছি ওয়াকফটা আল্লাহ রসুল থেকে তখন থেকে দিনের আমার মুসলমানদের সম্পর্কিত। এখানে আগে কোনো জায়গায় ওয়াকফে বাধা ছিল না যে হিন্দুরা হতে পারবে না, কোনো জায়গায় লিখিত নাই ওমেনরা হতে পারবে না। এখানে হিন্দু শব্দ নিয়ে এটাকে একটা পলিটিক্যাল স্ট্যান্ড বানানোর যে চেষ্টা গভর্নমেন্ট করেছে এবং গভর্নমেন্টের ইচ্ছা মতো গভর্নমেন্টের যে প্রপার্টি গুলা যে ওয়াকফ প্রপার্টি গুলা গভর্নমেন্টের কাছে আছে সমস্ত স্টেটে, মহারাষ্ট্রে, তারপরে আপনার দিল্লিতে, এই কর্ণাটকে, আসামে যেগুলা প্রপার্টি গভর্নমেন্টের আন্ডারে আছে সেই প্রপার্টি গুলা দখল করার একটা সূচি সমঝিত এটা সাজিশ করেছে এটা। সেই হিসাবে দেখেন ওয়াকফ প্রপার্টির যদি অ্যামেন্ডমেন্ট স্ট্রাকচার কমিটি কি কইতেছে, যে স্ট্রাকচার কমিটির কথা হইলো আপনারা যে ইলিগাল এনক্রুচার ডেফিনিশন অফ এনক্রুচারটা ডিফাইন করার কথা। সত্যি যদি ওয়াকফ বোর্ড ওয়াকফ অ্যাক্টের ওয়াকফ প্রপার্টির সাথে গভর্নমেন্টের যদি সত্যি ওর সদিচ্ছা থাকতো তাহলে ডেফিনিশন অফ এনক্রুচার ডিফাইন করতো এবং রিকভারি অফ ওয়াকফ প্রপার্টি যেটা অমিট করছে সেকশন 52, আগে 1995 অ্যাক্টের সেকশন 52 টোটাল অমিট করে দিয়েছে, সেখানে ছিল রিকভারি অফ ওয়াকফ প্রপার্টি এবং এই ক্ষেত্রে ডিসিশন অফ বোর্ড ওয়াজ ফাইনাল। যখন বোর্ডের ডিসিশন ফাইনাল ছিল রিকভারির ক্ষেত্রে এটা ডিলিট করে দিয়েছে
এবং ডেপুটি কমিশনারের ডিসিশন পাইলেন। তো এই হিসাবে দেখা যায় এনক্রোচার এই প্রপার্টি গুলা আনার জন্য যে চেষ্টা কমিশনে যেটা দিয়েছে এই সাচ্চার কমিটির কমিশনে, সেই চেষ্টার কোনো ধরনের পজিটিভ স্টেপ গভর্নমেন্ট নেন। গভর্নমেন্ট একটা কথাই এখানে টোটাল এই বিলটা চেঞ্জ করতেছে, এটা হলো এই প্রপার্টি গুলা, যে প্রপার্টি গুলা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, সেই প্রপার্টি গুলা যদি ডেপুটি কমিশনার আন্ডারে যদি এই পাওয়ারটা নিয়ে নেওয়া যায়, বোর্ডের পাওয়ারটা কেটে যদি গভর্নমেন্টের এই পাওয়ারটা যদি গভর্নমেন্টের হাতে আনা যায়, তাহলে এই লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি যেগুলা গভর্নমেন্ট দখল করে নিয়েছে, সেই সম্পত্তিগুলো আর কোনোদিন দেওয়া লাগবে না। এই ইচ্ছা যেটা এই রিপোর্ট থেকে পাবলিশ হয়েছে। আমি এই রিপোর্টের তারপরে দেখেন 1996-2006 এর ম্যান্ডেট অফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন ওয়াকফ, সেই ম্যান্ডেট কোথায় গেল? তারপরে আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, লাস্ট ইউপি 2 নম্বর ইউপি গভর্নমেন্টের সময় আমার মিনিস্টার কেআর রহমান খান একটা বিল এনেছিলেন, এভিকশন অফ ওয়াকফ প্রপার্টি। আমি কিরণ রিজিজু সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাই আমাদের এই ফোরামের পক্ষ থেকে, এই প্রপার্টি এই বিলটা আপনারা কি করলেন? রিকভারি অফ প্রপার্টি বিল কি করলেন আপনারা? সেটা তো পার্লামেন্টে উত্থাপন হয়েছিল। আপনারা ইন্দিরা গান্ধীর লেটারের কোনো রেসপন্স কি নাই? আপনারা সেই হিসাবে আজকে যে এই রিপোর্ট সম্পর্কে যে রিপোর্ট আপনারা দেখিয়ে বলছেন যে সাচ্চার কমিশনের এটা রিপোর্ট দিয়েছে, সাচ্চার কমিশনের রিপোর্টের ভিত্তিতে আপনারা এটা অ্যামেন্ডমেন্ট করতেছেন, সেই সাচ্চার কমিশনের রিপোর্টের যে 11 চ্যাপ্টার 11-এ আপনারা লাস্ট দিকে দেখবেন, যখন আপনারা লাস্ট দিকে দেখবেন টোটাল 19 ধরনের অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট জরুরি, কিন্তু রিকভারি ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট কোথায়? এই প্রপার্টি গুলা রিকভারির ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট কোথায়? আজকে এই যে একটার এই নতুন বিলের মাধ্যমে আপনারা সেন্ট্রাল কাউন্সিলের পাওয়ারটা যে কর্তন করছেন, সেগুলা করে আপনারা নতুন কোনো গভর্নমেন্টে অ্যাপিলেবল করছেন হাইকোর্টে অর্ডার গুলা। সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে বোর্ডের কোনো পাওয়ার থাকে না, বোর্ডের কোনো ডিসিশন করার ক্যাপাসিটি নাই, বোর্ডে এটা কোয়ারও ক্যাপাসিটি নাই যে এটা ওয়াকফ প্রপার্টি কিনা। যে প্রপার্টি গুলা গভর্নমেন্টের আন্ডারে ঢুকেছে সেটাও ক্লেম করার কোনো ইয়ে নাই। অন্যদিকে দেখেন, আমি একটা অন্যদিকে গভর্নমেন্টের ডুয়েল পলিসির কথা বলছি। আমাদের হিন্দু ভাইদের সর্ববৃহৎ যেগুলা বোর্ড, তার মধ্যে চরদাম দেবস্থানম বোর্ড। এই চরদাম দেবস্থানম বোর্ডে এখানে ক্লিয়ারলি লেখা আছে অনলি হিন্দু ক্যান বি দা মেম্বার। যদি সেখানে কোনো অসুবিধা হয় না, সিতম্বর জৈন এন্ডোমেন্ট বোর্ড, সেখানেও কোনো অসুবিধা হয় না, গুরুদ্বারা প্রবন্ধক বোর্ড, সেখানেও কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা কেবল মুসলমানদের এই ওয়াকফ বোর্ডে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, ওয়াকফ বোর্ডের সহি ম্যানেজমেন্টের সঙ্গে আপনারা যদি গভর্নমেন্টে যদি সদিচ্ছা থাকে, তাহলে আমি এটা অ্যাপিল জানাবো যে আমাদের যে সাচ্চার কমিশনের রিপোর্টে পুরাপুরি যে হিসাবে ওয়াকফ বোর্ডে সংশোধন করার কথা বলেছে, আপনারা অ্যামেন্ডমেন্ট সেই হিসাবে করেন। সেই হিসাবে করলে অ্যামেন্ডমেন্টে কোনো অসুবিধা হয় না। আদারওয়াইজ দেখেন যে টোটাল এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের অবস্থা, মানে ট্রাইব্যুনালে কোনো উপযুক্ত ফুল টাইম কোনো জাজ নেই। এটা সাচ্চার কমিশনও এসেছে, কোনোদিন বসে কোনোদিন বসে না। 40,951 কেস পেন্ডিং ট্রাইব্যুনাল ওয়াকফ প্রপার্টির, 40,951 কেস পেন্ডিং আছে, এটার কোনো সমাধান হয় না। আর এই কেসগুলো ছোট কেস না, অনেক বড় বড় প্রপার্টির ইনভলভমেন্ট। কেবল তেলেঙ্গানাতে 4,000 কেস, তেলেঙ্গানাতে 4,000 কেস পেন্ডিং আছে। দিল্লি হাইকোর্টে একটা পিটিশন হয়েছিল, দিল্লি হাইকোর্টের পিটিশনে বলা হয়েছে, কোর্টে সাবমিশন হয়েছে 120টা রিট পিটিশন এই অ্যাক্টের চ্যালেঞ্জ করে 120টা রিট পিটিশন পেন্ডিং আছে। এই যদি অবস্থা হয়ে থাকে, একদিকে সাচ্চার কমিশনের রিপোর্টের কথা উল্লেখ করে এটা সাচ্চার কমিশনে ভালো বলেছেন আপনারা, এবং পার্লামেন্টে দেখেছি কিরণ রিজিজু একথা বলেছেন যে যেহেতু সাচ্চার কমিশনে এত সুন্দরভাবে বলেছেন, এটা মডিফিকেশন করার দরকার, অ্যামেন্ডমেন্ট করার দরকার, ভালো কথা।
কিন্তু সাচ্চার কমিশনে যে অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, সাচ্চার কমিশনে যেগুলো অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, আর্কিওলজিক্যাল রিপোর্টের কথা বলেছেন, যে অনেক সময় আর্কিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে ওয়াকফ বোর্ডের কন্ট্রাস্ট হয়ে যায়, সেটা সম্পর্কে সাচ্চার কমিশন ক্লিয়ারলি একটা স্ট্যান্ড নিয়েছেন। সেই স্ট্যান্ডটা আপনাদের কোথায়? যে কোনো প্রপার্টি, তারপরে ওয়াকফ বাই ইউজার, ওয়াকফ বাই ইউজার, অনেক প্রপার্টি আমাদের ভারতে আপনারা নিশ্চয় দেখেছেন, অনেক প্রপার্টি অনেক জায়গায় মুঘলের আগে থেকে সেখানে নামাজ হয়েছে, ঈদ কবরস্থান, মকবারা, তারপরে বড় বড় ইনস্টিটিউট, সেখানে কি হয়েছে, কাগজ না থাকলে আর্কিওলজির আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে। কেন এগুলা? কারণ ওয়াকফ বাই ইউজার এখন নতুন একটা ওয়াকফ বাই ইউজারটাও ওরা ডিলিট করে দিয়েছে। একটা প্রপার্টি ইউজ করে করে বেশি দিন ইউজ করলে আগের এক মতে এটা ওয়াকফ প্রপার্টি হয়ে যেত, কিন্তু মুসলমানদের আজ 200 বছর থেকে যে জায়গায় নামাজ পড়ছে, এখন এই নতুন বিলের মাধ্যমে যদি এই ওয়াকফ বাই ইউজার ডিলিট করে দেওয়া হয় তাহলে এই প্রপার্টি চলে যাবে। এই যদি নতুন বিলের অবস্থা হয়ে যায় তাহলে আমি খুবই শঙ্কিত, কারণ এই অবস্থায় সমস্ত প্রপার্টি ওয়াকফ বোর্ডের মুসলমানদের যেগুলা আল্লাহর ওয়াস্তে মানুষের খেদমতের জন্য আল্লাহর ওয়াস্তে দেওয়া হয়েছিল, সেই প্রপার্টি গুলা এখন ধীরে ধীরে গভর্নমেন্টের হাতে চলে যাবে। তো সেই হিসাবে আমাদের এটার এই বিলের এগেইনস্টে আমাদের প্রতিবেদন, এই বিলের এগেইনস্টে আমাদের আওয়াজ উঠানি দরকার। কারণ আমাদের প্রপার্টি, আমার পার্সোনাল প্রপার্টি, আমার ধর্মীয় প্রপার্টি আমি যখন মানুষের খেদমতের জন্য দিমু, আর দেওয়ার পরে এই প্রপার্টিটা যখন গভর্নমেন্টে তোমার প্রপার্টি, তোমার দখলের প্রপার্টি না দিয়ে উল্টা তোমার ডেপুটি কমিশনারের সম্পূর্ণ পাওয়ার দিয়ে এই প্রপার্টি যখন তোমার হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, তখন আমাদের প্রতিবাদ বাঞ্ছনীয়। সেই হিসাবে আমি সবাইকে, যারা আমাকে শুনতেছেন, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই ওয়াকফ প্রপার্টি নতুন বিলটা পড়েন, পুরানা একটা পড়েন, সেই হিস্ট্রিটা পড়ে আপনারা আপনাদের এনজিও, আপনাদের বিভিন্ন এরিয়াতে যেগুলা আপনাদের কানেক্টেড এনজিও কি বড় বড় সংস্থা আছে, সবাইকে রিকোয়েস্ট করেন এবং এটার এগেইনস্টে এগিয়ে আসে এটার প্রতিবাদ করেন। আদারওয়াইজ মুসলমানদের কোটি কোটি টাকার প্রপার্টি, যেটা নামাজ মাদ্রাসা যেগুলো আজকে আমরা করতেছি সেগুলো নাই হয়ে যাবে। আজকে ইভেন একটা এক্সাম্পল কই, আল আজহার ইউনিভার্সিটি ওয়াকফ প্রপার্টি। পৃথিবীতে এত বড় বড় ইনস্টিটিউট আছে যে ওয়াকফ প্রপার্টির উপর হইতেছে। সেই ওয়াকফ প্রপার্টিরে যদি আমরা প্রিজার্ভ করার চেষ্টা না করি, কালকে হয়তো আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। সুতরাং আমাদের যতটুকু আমাদের সম্ভাব্য লিগ্যাল তরিকায় আমরা যেটা ফাইট করতে পারি, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা এটা বাংলাভাবে রিপ্রেজেন্টেশন লিখে আমরা এটার প্রতিবাদ করি। তো এই হিসাবে আমি আর বিশেষ কিছু বলতেছি না। আপনারা নিশ্চয় এই আজকালকে সব পাওয়া যায়, আপনারা চ্যাপ্টার 11টা দেখবেন, সাচ্চার কমিটির রিপোর্ট, এবং তার সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে, যে অ্যাক্ট গুলো আপনারা পড়বেন, পড়লে দেখবেন যে বিলের মধ্যে কি অবস্থায় মানে টোটাল ওয়াকফ বোর্ডকারে ওয়াকফ প্রপার্টিকারে জব্দ করার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই একটা কথা বলতেছি, ওয়াকফ প্রপার্টিটা আমাদের মডিফিকেশনের দরকার আছে, কিন্তু কোন ক্ষেত্রে? ওয়াকফর আমাদের মধ্যে আপনারা ছোট ছোট ডিস্ট্রিক্ট যেগুলো আছে, ডিস্ট্রিক্টে দেখবেন ওয়াকফ প্রপার্টিটা আমাদের মুসলিম ভাইদের মধ্যে একটা, সবার কথা বলছি না, ওয়াকফ প্রপার্টিটা রেন্ট লওয়ার জন্য, ওয়াকফ প্রপার্টিটা লিজ লওয়ার জন্য আমরা একদম উদ্গ্রীব হয়ে গেছি। একটা কমন মানে সেন্স তাকে, কমন মিস্টেক আমাদের মনে এসে গেছে যে এই প্রপার্টিটা লিজ ললে আর দেওয়া লাগে না। আল্লাহর প্রপার্টিটা যেটা আল্লাহর নামে যেটা প্রপার্টিটা দেওয়া হয়েছে, বেসিক ইনগ্রেডিয়েন্টস যেটা আল্লাহর নামে এই ওয়াকফ প্রপার্টিটা দেওয়া হয়, এবং যারা দেয় ওয়াকিফ তাদের কোনো অধিকার থাকে না, রাইট, টাইটেল, ইন্টারেস্ট কোনো কিছু থাকে না। আর থার্ড হইল কি বেনিফিশিয়ারি। এইগুলার উপরে আমাদের প্রপার্টি গুলা নিজে যখন দখল করার চেষ্টা করি, তখন তো অন্যরা আসবেই আমাদের উপরে। সেই হিসাবে আজকে আমাদের এই মঞ্চ থেকে আমি অশেষ ধন্যবাদ দিই যারা কষ্ট করে অর্গানাইজ করেছে। আপনারা যারা সবাই এখানে জয়েন হয়েছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা এই বিষয়টা আরো স্টাডি করে স্যার যেরকম বলেছেন সেরকম প্রতিবেদন বানিয়ে সেগুলা নিয়ে আপনারা রিপ্রেজেন্টেশন দেন, দিলে হয়তো কোনো আশাপ্রদ রেজাল্ট আসতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।
জনাব অ্যাডভোকেট আবু ইউসুফ সাহেব আপনার এই সারগর্ভ বক্তব্যের জন্য। তো আমি আর এই সভাকে আর দীর্ঘ করছি না, যেহেতু আমাদের আরেকজন অতিথি অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আজকে উপস্থিত নেই কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে। তবে তার বক্তব্য আগামী দিনে হবে ইনশাআল্লাহ। আমাদের এই যে সেশন যেটা হয়েছে এটা প্রথম সেশন, আরো এইভাবে আমরা ওয়েবিনার করব বা ফেসবুক লাইভ করব। তো ইনশাআল্লাহ সেই সেশনগুলোতেও আরো এক্সপার্ট লয়ার্স যারা তারা এই ব্যাপারে প্রেজেন্টেশন দিবেন। আমাদের উদ্দেশ্য যাতে ওয়াকফ কি এবং ওয়াকফ আইনগুলো কি কি এবং বর্তমানে ওয়াকফের উপর কি কি চ্যালেঞ্জ রয়েছে, তো এইগুলো সম্পর্কে যাতে আমরা সাধারণ মানুষ অবগত হই, এটাই আমাদের প্রচেষ্টা। এবং আইনি দিক দিয়ে আমাদের বড় প্রবীণ আকাবির যারা সেই ব্যাপারে অবশ্যই চেষ্টা করছেন। আমরা দেখেছি বিহার উড়িষ্যা ইমারতে শরিয়ার তরফ থেকেও এই ব্যাপারে বিহার গভর্নমেন্টের সাথে দেখা করা হয়েছে, মেমোরেন্ডাম দেয়া হয়েছে। তাছাড়া অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের আজকে মিটিং হয়েছে, সেখান থেকেও মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, সেখান থেকে প্রচেষ্টা চলছে। তো আমরা আমাদের এই সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। তো এই উদ্দেশ্যে আমরা এই আলোচনা সভাগুলো কন্ডাক্ট করেছি এবং আগামীতেও করব ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা আমরা আশা করি। তো যখনই আগামী সভা হবে অবশ্যই অবগত করা হবে। আজ এটা ফেসবুক লাইভ করা হয়েছে, আগামী দিনে হয়তো ওয়েবিনারও করা হতে পারে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেখানে আপনারা প্রশ্ন করারও হয়তো সুযোগ পাবেন। আমাদের এক্সপার্ট লয়ার যারা থাকবেন তাদের কাছে আপনারা ওয়েবিনার যদি হয় সেখানে আপনারা প্রশ্নও করতে পারবেন। তো আজকের সভা এখানেই আমরা সমাপ্ত করছি, যেহেতু ওয়েবিনার বেশি দীর্ঘক্ষণ করাও যায় না। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের নেতৃবৃন্দ সমগ্র সদস্যবৃন্দের যে আপনারা এই সভার আয়োজন করেছেন, এবং আমাদের দর্শকবৃন্দ সবাইকে আমি অনুরোধ করছি আপনারা যে আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টা এটাকে আপনারা স্বাগত জানিয়েছেন এবং আপনারা এই প্রচেষ্টার মধ্যেও অংশগ্রহণ করেছেন। আশা করি আপনারা এই যে দুটি লেকচার হয়েছে এই লেকচার থেকে আপনারা, আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের এই নর্থ ইস্ট ইন্ডিয়া শরিয়া প্রোটেকশন কাউন্সিলের এই যে চেষ্টা, এই চেষ্টাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদেরকে এই শরীয়তের উপর যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত বা চ্যালেঞ্জ আসে সেইগুলো ব্যাপারে আমাদেরকে কিছুটা কাজে যেন আল্লাহ তাআলা আমাদের ব্যবহার করেন, যাতে শরীয়তের উপর যে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসছে সেগুলোকে যতটুকু সম্ভব আমরা যাতে প্রোটেক্ট করতে পারি। আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করছি। তাহলে আজকের সভা এখানেই আমরা শেষ করছি। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আহসানাল জাযা।